প্রথম হলো বিয়ে করলে আমাদের অঞ্চলে দ্বিতীয় বিবাহ যারা করে বিয়ে বলে হাঙ্গা। কারণ বিয়ে হলো যে প্রথম করে যাদের প্রথম বিয়ে হয়েছে ওটাকে আমরা বিয়ে বলি। জামালপুর জেলায় যখন কেউ আরেকটা বিয়ে করে ওটাকে বলতে হবে মাদানি ওরফে পেদানি 36 ইঞ্চি শিশু বক্তা, 36 বছরের 36 ইঞ্চি শিশু বক্তা, তিনি একটা দ্বিতীয় হাঙ্গা করেছেন। হাঙ্গা বলবেন, হাঙ্গা। বিবাহ বললে এটা হইল না, ওটা হাঙ্গা বলে আমাদের এলাকায়। বিশেষ না আপনার জামালপুর যে কোনো লোককে জিজ্ঞেস করতে পারেন, মহিলাদের জিজ্ঞেস করতে, সবাই জানে। এইবার আসি আমরা তার এই বিবাহকে, তিনি আবার কি বলেছেন শুনেছেন তো, তার চরিত্র দোষ আছে, এটা তো স্বীকার করেন। তিনি বলেছেন চরিত্র রক্ষায় তিনি দ্বিতীয় বিবাহ করেছেন। অর্থাৎ আমরা এক বিয়ে করে একটা বউ থাকলে আমাদের চরিত্র রক্ষা হয়, তিনি 5 ওয়াক্ত নামাজ তারপরে ওয়াজ নসিহত করলেও তার 2 বউ ছাড়া চরিত্র ঠিক থাকে না। কি একটু অদ্ভুত ব্যাপার না, যে চরিত্র ঠিক রাখতে দ্বিতীয় বিবাহ হতো। তাহলে মাদানির বাপের চরিত্র খারাপ ছিল, কারণ ওর বাপের 2 বিয়ে করছে কিনা আমরা জানি না, রাইট? তাহলে বাংলাদেশের তার বাবা করছে কিনা আমরা জানি না, ঠিক আছে? এখন ঘটনা হইলো আসলে সে আবার কার মেয়ের বিয়ে করছে জানেন? যার আবার 7 বউ, তার মেয়ের সে বিয়ে করছে। মানে কি সুন্দর দেখেন, চোরায় চোরায় হালি, এক চোরাতে বিয়ে করে আরেক চোরার শালি, এইখানে মেয়ের বিয়ে করছে। মানে বুঝতে পারছেন এরা কত বড় বদ। এরা আসলে তথাকথিত বহুগামিতা, পলিগামি, এগুলোকে প্রমোট করার জন্য এরা পরিকল্পিত ভাবে এগুলো করতেছে। এগুলো বদমাইশি। আমরা কি ওই আমার হাঁটুর সমান হবে না, আপনার হাঁটুর সমান হবে না, কবি সাহেবের হাঁটুর সমান হবে না, কইলে মায়ে মায়ের কেন আমার নাকের সমান হবে না, ওর সেই জিনিস সে মর্দগিরি দেখায় আমাদের, না আমরা লম্বা না ছোট, ঠিক আছে? কি আর বলবো, কারণ আমার দাদার সেই জিনিস তো ওর চাইতে বড় ছিল। আমার দাদার এখন আবার বলি মামুনুর রশিদ কাসেমি হইলে আবার রফিকুল ইসলাম, না মামুনুর রশিদ কাসেমির শ্বশুর হইলে রফিকুল ইসলাম মাদানি। এখন এই বিয়ে করাতে এখানে একটা নতুন সমীকরণ দিয়েছে, আমি এটা খুব মজা পাচ্ছি। এবং নতুন সমীকরণ অনুযায়ী মামুনুর রশিদ কাসেমের শ্বশুর এখন মাদানি। জি, আমরা এটা বাদ দিই। জি জি জি, অভিনন্দন জানাই। করা উচিত এখন এর সন্তান আবার এর কাছে, কারণ আমরা দেখেছি আফগানিস্তানে মোল্লা ওমর আর লাদেন পরস্পরের শ্বশুর হয়ে মেয়ে বিয়ে দিয়ে পরস্পরের জামাই শ্বশুর হয়ে তারা দৃষ্টা, এরা আবার তা করুক সময়। তবে আমরা নতুন শিখলাম যে চরিত্র ঠিক, এদের চরিত্র, মোল্লাদের চরিত্র কত খারাপ যে তাদের একটা হাঙ্গা করতে হয়, মানে চরিত্র ঠিক থাকে না। যাই হোক, সেটা অন্য বিষয়ে আমরা মূল প্রসঙ্গে যাই। আমাদের কবিবার বলেছেন যে 460 ডলার যদি, $460 বিলিয়ন যদি বাজেট থাকে 15 বছরে, সেখানে নাকি $234 সরকার চুরি করে নিয়ে গেছে। তো আমার বক্তব্য হইল যে আমরা 10 টাকা পাঠাইতে পারি না, আনতে পারি নিতে পারি না, তো কিভাবে এরা কারা জানে, এরা জানিলো কিভাবে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হইল যে যাহা জানে না তা কেমনে বুঝিল যে নিয়ে গেছে? আর সবই যদি নিয়ে অর্ধেকের বেশি যদি নিয়েই থাকে বা অর্ধেক নিয়েই থাকে, তাহলে পদ্মা ব্রিজ কই থেকে হইলো? এই প্রশ্ন একেবারে শিশু সুলভ আমাদের কবিবর করেছেন, আমি জানি। তারপরও এই জামাতি বট, এই যে মগা মৌদুদির উম্মত যারা, তারা এটা মেনে নিতে পারবেন, এরা বলতেই থাকবে। আপনাদের একটা দুঃখের কথাকে জানাই, সেটা হলো 11 বছরের শিশু যেখানে ধর্ষিত হয়েছে, তার একটা বাচ্চা 7 মাসের, সেইখানে গিয়ে তারা কি বলতেছে আপনি দেখে আসছেন, কিরকম মিথ্যা কথা তারা বলতেছে। বরং যে মহিষী নারী ডাক্তার, যেটা এটার প্রথম কথা তিনি বলেছেন, তাকে হত্যার হুমকি দিয়েছে, ধর্ষণের হুমকি দিয়েছে, তাকে মেরে ফেলার হুমকি, তাকে টাউট বাটপার বলেছে। তার চাইতে দুঃখজনক একটা কথা বলি, এটা আমাদের বলা উচিত। আমি দর্শকের কাছে ক্ষমা প্রার্থী, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, এই বিষয়টা না বলতে আমি পারতেছি না। একটা বিষয় আপনাদের মনে আছে, কক্সবাজারে একটা দুর্ঘটনা ঘটেছিল, একটি পরিবারের 6 জন লোক মারা গিয়েছিল, বলা হয়েছিল দুর্ঘটনা। আজকে প্রমাণ হয়েছে, পিবিআই প্রতিবেদন দিয়েছে সেটা দুর্ঘটনা ছিল না, সেটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। আমরা কিন্তু তখনই বলেছিলাম এই যে 6 জন সনাতনী একই পরিবারের মানুষকে সড়ক দুর্ঘটনার নামে হত্যা করা হলো, এই যে মানে ধর্মীয় সন্ত্রাস, একই পরিবারের 6 জনকে। আমরা 22 সালের ঘটনা, আজকে পত্রিকায় ক্লিক করলে আপনার গুগলে দিলেই পাবেন, যে কোনো বাংলাদেশের পত্রিকা শিরোনাম। দয়া করে এই ধরনের কাজ থেকে আমি মুসলমানদের হাতে পায়ে ধরে অনুরোধ করব, এই ধরনের ইসলামী সন্ত্রাস থেকে দূরে থাকেন, না হলে ধর্মটাকে প্রশ্নের মুখোমুখি করে ফেলবেন। এই যে 6 জন লোক
একই পরিবারের 6 জন হিন্দুকে মেরে ফেললেন সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে। আজকে তো বাংলাদেশের পিবিআই প্রমাণ করলো। আমি ধন্যবাদ জানাই যে এই সরকারের আমলে অন্তত এই ঘটনাটা প্রকাশ করতে দিয়েছে, কারণ এদের দেওয়ার কথা ছিল না। এই জন্য সরকারকে, পিবিআই কে ধন্যবাদ জানাই যে এই সনাতনীদের, হিন্দুদের যে মেরে ফেলেছে, আপনারা বিচার করতে পারবেন কিনা জানি না, কিন্তু সত্য ঘটনা তুলে ধরেছেন, এর জন্য আপনারা ধন্যবাদ প্রাপ্য। দয়া করে আমি বাংলাদেশের মুসলমানদের বলবো, এই ধরনের সঠতা, প্রতারণা করবেন না। এতে বাংলাদেশ এবং বাংলাদেশের মুসলমান সহ সারা পৃথিবীর মুসলমান প্রশ্নের মুখোমুখি। আপনি একটা নিরীহ হিন্দু পরিবারের 6 জন মানুষকে, 6 জন ভাই তারা, প্রত্যেকে আপনি মেরে ফেললেন। এটাকে ঠিক হয়েছে? কোন সুস্থ মুসলমান, কোন সুস্থ মানুষ এটা সমর্থন করতে পারে? দয়া করে এগুলো করবেন না। খুবই মর্মান্তিক। সারা পৃথিবীতে আমাদের দেশ এবং মুসলমান সম্পর্কে অত্যন্ত বর্বর একটা মেসেজ চলে গেল। এবার মূল প্রসঙ্গে আসি। এই যে দুর্নীতির কথা এরা বলেছে, আপনারা হয়তো ভুলে গেছেন। আরেকটা প্রশ্ন আমি আপনাদের এখন পাল্টা প্রশ্ন করতে চাই। 17 বছরে যদি 234 বিলিয়ন দুর্নীতি হয়ে থাকে, তাহলে বিএনপি 2.5 মাসে কত করছে? নিশ্চয়ই আপনারা ভাগ করবেন, না হবে না। আমি ভাগটা অঙ্কটা এবার বদলে দেই। বাংলাদেশের ভুলু ভাই আমার কি যেন বরকতুল্লাহ ভুলু ভাই বলেছেন যে 17 বছরে বাংলাদেশে যত উন্নয়ন হয় নাই, আওয়ামী লীগ যা পারে নাই, ইউনূস সরকার পারে নাই, এই 2.5 মাসে 17 বছরের চাইতে বেশি উন্নয়ন ঘটিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দুর্নীতিও কি 17 বছর চেয়ে বেশি করেছেন কি না? মাননীয় স্পিকার, আপনার কাছে আমার এই প্রশ্ন থাকে। হ্যাঁ, তাতে প্রতীয়মান হয় যে অতীতের ঘটনা যদি আমরা বিশ্লেষণ করি, 234 বিলিয়ন ডলার যদি পাচার হয়ে থাকে 2 মাসে, যেহেতু ওনারা এত মেগা প্রজেক্ট করে ফেলছেন, এত উন্নয়ন করে ফেলছেন, তার মানে 480 বিলিয়ন ডলার অলরেডি পাচার হয়ে গেছে। জি, ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনি যে আমাকে সময় দিয়েছেন এবং উত্তর দিয়েছেন, আপনার মাধ্যমে উত্তর পেলাম। আশা করি বরকতুল্লাহ ভুলু ভাইয়ের আল্লাহ আরো বরকত দেয় এরকম ঠাডা পড়া মিথ্যা বলার জন্য, আর আমাদের আলোচনার খোরাক দেওয়ার জন্য তাকে বরকতুল্লাহ ভুলু ভাইকে ধন্যবাদ। আর বিএনপি কে জানাবো, ভাই আপনারা ওবায়দুল কাদেরকে নিয়ে, হাসান মাহমুদকে নিয়ে, এমনকি হাসান রকিনকে বহুত কথা বলতেন যে তারা নাকি কথা বেশি বলে। তো বরকতুল্লাহ ভুলুর মুখটা এখনো থামান, কষ্টেপ মারেন, নাহলে কিন্তু আপনারা তার সাথে বেশি ফেসে যাবেন। কারণ 17 বছরের উন্নয়ন আপনারা 2.5 মাসে করে ফেলছেন। আমরা জানি যে 2.5 ইঞ্চি পথ আপনারা বানান নাই, 2.5 ইঞ্চি রেল আপনারা বানান নাই, 2.5 টাকা বিনিয়োগ বাংলাদেশে আসে নাই। উন্নয়ন কিভাবে হলো মাননীয় স্পিকার বলে দিয়েছেন। জি, জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ কবি মহোদয়। ফরিদ ভাই, একটা লেখায় দেখলাম, চামড়া নাই হুজুর সে কে? আমরা নাই মানে চরমনায় পীরকে, চরমনায়ের পীর, চরমনায়। ও দুঃখজনক ফরিদ ভাই যে কথাটি এখন বললেন। জি, এই যে কবি মহোদয়, আপনার কাছে এখন যেটা বলতে চাই, এই যে ফরিদ ভাই কথাটা উল্লেখ করলেন, আমরা 234 বিলিয়ন, তো এটা একটা হাস্যকর ব্যাপার। ঠিক আছে, হাস্যকর। ডক্টর ইউনূসের টাকা খেয়ে আমাদের কি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এটা মার্কেটে থাকার জন্য এইসব করেছে। খ্যাপ প্রিয় ভট্টাচার্য, সব জায়গায় উনি থাকেন, খ্যাপ মারতে যান, খ্যাপ প্রিয় ভট্টাচার্য। খ্যাপ্রিয় ভট্টাচার্য, জি, খ্যাপ্রিয়। আর এই যে নারী নির্যাতন, একটা 11 বছরের শিশু এখন নাকি মা হতে যাচ্ছে, দুঃখজনক। এই যে এই ওই মাদানি শ্বশুর, সেগুলো ভুলে যায়, মামুনুর রশিদ কাশেমি হইল। আচ্ছা, যাক, এইভাবে আমরা যাব না। যে আপনি মানে সামাজিক অবক্ষয়গুলো এসে যায়, ওই জন্য প্রসঙ্গের সাথে ওগুলো যদি কিছু বলতে চান বলবেন। জি, প্লিজ। আপনি বললেন যে হাস্যকর, আরো হাস্যকর কিছু তথ্য দিয়ে তারপরে আলোচনাটা এগিয়ে নিচ্ছি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি সব জানতা শমশের, উনি সবকিছু উত্তর দেন, তিনি বলেছেন যে প্রতি বছর আওয়ামী লীগ 16 বিলিয়ন ডলার পাচার করেছে। প্রতি বছর আওয়ামী লীগ যদি 16 বিলিয়ন ডলার হয়, 16 দিয়ে 16কে গুণ করলে 256 হয়, প্লাস 16 272। তিনি এক কাঠি উপরে 272 বিলিয়ন ডলার আওয়ামী লীগ পাচার করে দিয়েছে। এবং উনি বলেছেন যা পাচার করেছে তা দিয়ে 14টি মেট্রো রেল করা যেত। আমি তাদের চ্যালেঞ্জ দিলাম, আগামী যে কয়দিন ক্ষমতায় থাকেন, আমি জানি না আপনাদের ক্ষমতার স্থায়িত্ব কতটুক, ধরে নিলাম 5 বছর, এই 5 বছরে আপনারা একটা মেগা প্রকল্প বাস্তবায়ন করে দেখান। শুধু তাই না, আমি তাও বাদ দিলাম, শেখ হাসিনা যে
মেট্রো রেলের যে পরিকল্পনা করেছিলেন ঢাকা সাভার ঘিরে এবং এদিকে নারায়ণগঞ্জ পর্যন্ত অন্যান্য সারা বাংলাদেশে, শুধু ঢাকা সাভার এবং নারায়ণগঞ্জের এই মেট্রো রেলটা আর এই যে রিং রোডের যে ব্যবস্থা করেছিলেন এইটুকু একটু করে দেখান। আপনারা 5 বছর এইটুকু করে দেন, আর কিচ্ছু করার দরকার না, নেই। ওইটার মধ্যেই তো কয়েক হাজার কোটি টাকা আবার বর্ধিত বাজেট তৈরি করেছে অলরেডি। রাইট, রাইট, সেটা তো জি জানি। তারপরে এই যে জি যে 14টা বোয়িং কেনার তো 10,000 কোটি টাকা ওখানে বেড়ে গেছে। কোত্থেকে আসলো 10,000 কোটি টাকা, কারা কারা খাবে, সেই হিসাবেও সব হিসাবই আসবে। তার মানে কি, যে এই হরিলুটের দেশে যা খুশি তাই বললে মানুষ বিশ্বাস করে। এক ধরনের মানুষ তো বিশ্বাস করেই, যেমন সাইদিকে চাঁদে দেখা গেছে। চাঁদে যেতে আমেরিকা কোটি কোটি টাকা খরচ করে, হ্যাঁ, আর সাইদিকে চাঁদে দেখা গেছে, এটা সবাই বিশ্বাস করে নিল। এবং উম, সাইদির বড় ভাই বা আমাদের নবী ওই আঙুল ইশারা দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করে ফেলছিল। তো এগুলি তো বিশ্বাস করানোর জন্য কোনো সমস্যা হয় না। আমাদের দার্শনিক এর কথার সূত্র ধরে আমি বলি, উনি বলছেন ইসলামী সন্ত্রাস, এই যে এক দলকে মেরে ফেলা হলো, ভাইরে ইসলামী সন্ত্রাস তো সারা পৃথিবী জুড়ে। আজকে ইসের কি বলে, সৌদি আরব কি বলেছে, সৌদি আরবের বাদশাহ কি বলেছে দেখছেন, যে পৃথিবী থেকে যদি ইরানের পতন হয়, ইরান ধ্বংস হয়ে যায়, তাহলে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। চিন্তা করতে পারেন? বলেছে সৌদি আরবের বাদশা। এদের সন্ত্রাসবাদ এদের কোন জায়গায় গেছে? এদের শিষ্ণ এবং অর্থ, এই দুটো ছাড়া আর কিছু নেই। যার জন্য এতটুকুও সে দ্বিতীয় বিয়ে করে আস্ফালন করে, যেটি আজকের বাংলা সমাজ, আমাদের ঐতিহ্য, আমাদের সমাজ এটা মেনে নেয় না। আমি এখানে একটা বড় ধরনের একটা আন্তর্জাতিক ফোরামে শাহরিয়ার কবিরকে নিয়ে এসেছিলাম। 65 দেশের বিজ্ঞানীরা এসেছিলেন এবং সেকুলার চিন্তাবিদরা এসেছিলেন। তো ওখানে শাহরিয়ার কবিরের একটা সেমিনার তারা দিয়েছিলেন। একটা সেমিনারে তিনি বেশ কয়েকটা সেমিনারে অংশগ্রহণ করেছিলেন। তো স্বভাবতই ওখানে প্রশ্ন করার সুযোগ ছিল। সেমিনারে আমি ওপেনলি শাহরিয়ার কবির সহ সেখানে পাকিস্তানেরও একজন সেকুলার রাজনীতিবিদ ছিলেন, নামটি মনে নেই এই মুহূর্তে। তাই প্রশ্ন করলাম যে বাংলাদেশ এবং পাকিস্তানে যে একাধিক বিয়ে করার যে আছে, সংবিধান অনুসারে যে আইন আছে, এটাকে আপনারা রহিত করার জন্য কি কোনো প্রস্তাব আনবেন কিনা? শাহরিয়ার কবির সাথে সাথে বললেন, জানো, এই প্রস্তাব যদি আমরা আনি, আমাদের ইসলাম বিরোধী বলে আমাদের কতল করার হুকুম দিয়ে দেবে এই মোল্লারা। তার মানে ইসলামে যে 4 বিয়ের কথা জায়েজ আছে, নবী করেছেন 14টি এবং তার উম্মতদের জন্য 4টি জায়েজ আছে। তো নবী করেছিলেন তার বিভিন্ন কারণে, যুদ্ধের জন্যে, কিন্তু এই যে উম্মতরা 4 বিয়ে করবেন, এটি আবার সম্প্রতি দেখলাম হুজুরা বেশ জোরে সোরে বলতেছেন যে বাংলাদেশে 4 বিয়ে আমরা একেবারে জায়েজ করে ছাড়বো এবং আমরা আইন করে দেবো প্রত্যেককে 4 বিয়ে করতে হবে। এটি নারী স্বাধীনতা। ওয়াও! আমি আসলে স্বাধীনতা বলতে কি বোঝায় জানি না। স্বাধীনতা মানে আমি যেভাবে, আমার শিষ্ণ যেভাবে আমাকে পরিচালনা করে, সেটাই স্বাধীনতা। আর কারো স্বাধীনতা নয়। আমার শক্তি, আমার সামর্থ্য, এই শক্তিই স্বাধীনতা? সেটা তো হতে পারে না। জি স্বাধীনতা সেটাই যেটা অন্যের অসুবিধাকেও গুরুত্ব দেয়। এবং এই যে সুস্থ মুসলমান, আরেকটা কথা উনি বলছেন, সুস্থ মুসলমান। আসলে আমি এই পৃথিবীর রাজনীতি অবলোকন করে, বিশ্লেষণ করে বা একটু পত্রপত্রিকায় পড়ে যা দেখি, মুসলমানদের মধ্যে সুস্থতা খুবই কম। কারণ কি, এদের লেখাপড়া খুবই কম, এরা পড়তে চায় না। এরা মিসাইলের বিরুদ্ধে রক ছুড়লে সেটাকেই স্বাগত জানায়, এবং সেটা যে বোকামি, সেটা যে আরো মরণ টেনে আনে, এটা বোঝানোর মানুষও তাদের নেই। জি
ধন্যবাদ। জি জি জি, আমরা যেটা বলতে চাই প্রিয় দর্শক, আপনারা হয়তো আমাদের কথাবার্তা শুনে কি মনে করছেন আমি জানি না, কিন্তু শৃঙ্খলার মধ্যে থাকা ইসলামকে, ফরিদ ভাইও যেটা বললেন, ইসলামকে ধ্বংস করছে, ইসলামকে নষ্ট করছে, ইসলামের প্রপার যে জিনিসগুলো সেগুলো চর্চা না করে নানান অপতথ্য ছড়ায়, মিথ্যা কথা বলে, অসত্য কথা বলে, এগুলোরই প্রতিবাদ করি আমরা। যে ইসলামকে ইসলামের মতো যেতে দিন, আপনি ইসলামকে কেন নষ্ট করছেন? আপনি এই যে এখানে বিয়ের যদি তথ্য শুনেন, ওই যে ফরিদ ভাই বললেন একজনের 7 বিয়ে করছে, তার অমুক বউয়ের তমুক মেয়েকে এখন মাদানে বিয়ে করছে। এখন এটা হিসাবও তো মিলানো যায় না, কিন্তু হিসাব দিয়েছে এখানে। আমি অবাক হয়েছে, এটা কিভাবে মিলাবো? মানে কিভাবে কিভাবে যে তার আত্মীয় স্বজন হয়েছে, আমরা সেগুলোর প্রতিবাদ করি। আর সে কি পাপে জড়িয়ে গেল যে পাপ থেকে মুক্ত থাকার জন্য সে আরেক বিয়ে করছে এখন মাদানি? আমরা সেদিকে আর যাবো না, ঠিক আছে ফরিদ ভাই। রোজা রাখেন, তারপরে পাপ সামাজিক, থেকে মুক্ত থাকতে হলে রোজা রাখেন। হ্যাঁ, না এখন তো নফসের বিরুদ্ধে যুদ্ধ করা, লড়াই করা, নফস যেটা চায় সেটার বিরুদ্ধে লড়াই করা হলো দেশটাও প্রকৃত যেতে যুদ্ধ। চান, এটাই তো আমরা দেশটাও যেতে শিখেছি। চান, অথচ আপনি আপনাকে সংযত করবেন না, এটা তো হতে পারে না। এটা হতে পারে না, এটা কিভাবে সংযত করবে না? বইয়ের আবার মনের কষ্ট, প্রথম বইয়ের মনের কষ্ট, সেটা আবার চিন্তা করার তোমার দরকারটা কি? বিয়ে করছো তাহলে ঠিক আছে। কাশেমি কি বলছে শুনেন একটু। হাফেজ ইমামউদ্দিন সাহেব তার বড় মেয়ের বড় চাচার জামাতা, ঠিক আছে, কাশেমির চাচার জামাতা, তাই সম্পর্কে তিনি কাশেমির দুলাভাই। আবার ইমামউদ্দিন সাহেবের দ্বিতীয় স্ত্রীর মেয়েকে কাশেমি বিয়ে করায় তিনি কাশেমির শ্বশুরও বটে। এদিকে রফিকুল ইসলাম মাদানি বিয়ে করেছেন এই হাফেজ ইমামউদ্দিন সাহেবের চতুর্থ স্ত্রীর ছোট বোনকে। হিসাব অনুযায়ী ইমামউদ্দিন সাহেব ও রফিকুল ইসলাম মাদানি এখন একে অপরের ভাইরা ভাই। এই সমীকরণ টেনে কাশেমি লেখেন মাদানি ভাইও অবশেষে আমার শ্বশুর হয়ে গেলেন, কারণ শ্বশুরের ভাইরা ভাই তো শ্বশুরই হন। এখন কেউ কিছু বুঝছেন নাকি? আমি যে পড়লাম আমিও কিছু বুঝি নাই, আপনারাও নিশ্চয়ই মাথা শেষ হয়ে যাবে। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব এগুলো ফেল, বিশিষ্ট অর্থনীতিবিদরাও এটা মিলাইতে পারবেন এটা কি লিখছে। আর বিবাহ তত্ত্ব, আত্মীয় তত্ত্ব আবিষ্কার করিতে হইবে, নতুন কোন নিউটন আনতে হবে। এটা কেউ বুঝেও তো না, এইরকম আত্মীয় হয়ে গেছে এখন। মানে জি, লতার জি, উপর দিয়ে লতা, হাজার লতা পেঁচানো, সেই জন্য আমার